দেখাতে পারবে যে অ্যাপিল ইজ এ কন্টিনিউশন অফ দি কোর্ট। অ্যাপিলেট কোর্টে সে দিতে পারে নাই, দিতে পারে ওই সময় তার কাছে হয়তো দলিলটা ছিল না, বা কোনো কারণে সে দিতে পারে নাই, তার লয়ার তাকে প্রপারলি অ্যাডভাইস করে দেয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি অ্যাপিলেট করতে পারবেন, কোর্টকে কনভিন্স করতে হবে। কারণ ফর ফাইনাল অ্যাডজুডিকেশন যদি ইফ ইট ইজ সিনে qua non, if the amendment is sine qua non even at the appellate stage, if the at the revision stage, কোর্ট কি এটাকে অ্যালাউ করতে পারে। আচ্ছা, অ্যাপিল আপনি করলেন, অ্যাপিল করার পরে আপনি যদি দেখেন ইট ইজ এ এক্সিকিউটিভ ডিগ্রি, প্লিজ শোনেন, ইট ইজ এ এক্সিকিউটিভ ডিগ্রি, আপনি দখলটা নিয়ে যাবে, তা আপনি কি করবেন, আপনাকে অর্ডার 41 রুল 5-এ আপনাকে একটা স্টে পিটিশন দিতে হবে। এবং আমাদের হাইকোর্ট ডিভিশন রুলসে বলা আছে স্টে পিটিশন কী থাকবে, আপনি স্টে পিটিশন দেখাতে হবে, যদি আপনি সাফিসিয়েন্ট কল দেখাতে পারেন, অথবা কোর্ট যদি সিকিউরিটি দিতে পারে, সিকিউরিটি দিলে আপনাকে কোর্ট স্টে করবে। আপনি বলতে যদি স্টে না করা হয় জাজমেন্টটা, তাহলে যদি দখলটা নিয়ে যায়, দ্য পারপাস অফ দি সুট উইল বি ফার্স্টেটেড, পারপাস অফ দি রিভিশন অ্যাপ্লিকেশন ইজ ফার্স্টেটেড, পারপাস অফ দি অ্যাপিল ইজ ফার্স্টেটেড। তাহলে আমি এখানে এসে কী হবে, তাহলে কোর্টকে আপনাকে দেখাতে হবে, যে আপনি এটা স্টেটা আপনি দিতে হবে, সময় মতো স্টে পিটিশন দিবেন। নাহলে এরকমও মামলা আছে, আমার কাছে পাইছি, মামলা করতে ও এক্সিকিউশন করে ডবল নিয়ে গেছে, এরকম কয়েকটা মামলা পেয়ে গেছি, যে এখানে আমি দেখছি, আমি খুব কষ্ট পেলাম যে আপনারা এই ডিভিশন করে ঘুমিয়ে আসেন, অথচ আপনি একটা দরখাস্ত দিলেন না, দরখাস্ত দিলে তো আমি স্টে করতে পারতাম। এখন তো ওইটা আপনি রায় যদি স্যাটিসফাইড হয়, তারপর হয়তো পাইতে হতো আপনাকে সেকশন 144 অফ দি সিপিসি, আপনাকে বিশেষ করে এটাকে আবার উদ্ধার করা, ইট উইল এন্টেল অ্যানাদার 10 ইয়ার্স, আরও 10 বছর লেগে যাবে। তাহলে কি করতে হবে, আপনাকে জানতে হবে কখন কি করতে হবে, এই কাজটা করতে হবে। আচ্ছা, বুঝছেন স্যার? হ্যাঁ, ইয়ে দিয়েছে, এবার ওই রিভিশন দেন। আমাদের আইনে সহজ কথা, কোনগুলো অ্যাপিলেবল অর্ডার, কোনগুলো রিভাইজেবল অর্ডার, এটা তো আমরা জানি। অর্ডার 43 মনে রাখবেন, অর্ডার 43 রুল 1 A to W, অর্থাৎ দেখেন আর 3টা নতুন অ্যামেন্ডমেন্ট হয়েছে, মোট 26টা কারণে আপনি 26টা অর্ডারকে বলছে অ্যাপিলেবল অর্ডার। কটা অর্ডার? যদি A to W, কিন্তু ভিতরে স্মল 1 এরকম হয়েছে। তারপরে আছে সেকশন 104, কোন অর্ডারগুলো অ্যাপিলেবল অর্ডার, সেকশন 104-এ আছে, অর্ডার 43-তে আছে। তো এইগুলো ব্যতীত আরগুলো কী হবে, রিভিশন, অর্থাৎ প্রিন্সিপালটা হচ্ছে হোয়ার ইজ নো অ্যাপিল দেয়ার ইজ রিভিশন, হোয়ার ইজ নো অ্যাপিল দেয়ার ইজ রিভিশন। আর যেগুলো অ্যাপিলেবল অর্ডারগুলো বাদ দিলে সবগুলো রিভিশন, অথবা আপনি রিভিউ করতে পারেন। তবে রিভিউর ব্যাপারে আমি বলবো, আপনি রিভিউ হচ্ছে রেয়ারেস্ট অফ দি রেয়ার কেস, সবসময় রিভিউ করবেন না। কারণ রিভিউ হচ্ছে কি, রিভিউর ক্ষেত্রে যে কোর্ট জাজমেন্ট দিয়ে দিছে সেটা রিভিউ করা খুব কমই করে। রিভিউ করতে গেলে আপনাকে প্রমাণ করা অনেক সময় কঠিন হয়। তবে রেয়ার কেস আছে। আমি একটা মামলায় কয়েকদিন আগে রিভিউ অ্যালাউ করেছি, কুড়িগ্রামের একটা মামলায়, এটা হতে পারে, এটা ব্যতিক্রম। আচ্ছা, হয় আপিল না রিভিশন, এই দুটার মধ্যে বেশি থাকবেন। রিভিউ তেমন একটা বেশি হয় না, হেল্পফুল হয় না। আচ্ছা, তাহলে ওই লিস্টে কথায় বলা আছে যে অ্যাপিলেবল অর্ডার কথায় বলা আছে, অর্ডার 43 রুল 1 A to W, স্মল A to W, আর কথা বলা আছে সেকশন 107। আর মিসকেসের লিস্ট কথা দেওয়া আছে। সব মিসকেসের রায়ের বিরুদ্ধে কী হবে, 48 রকমের মিসকেসের কথা বলা আছে আমাদের আইনে, সিআর ভলিউম 1 রুল 774-এ। সব মিসকেসের বিরুদ্ধে মিসেলিয়াস অ্যাপিল হবে, তবে ব্যতিক্রম আছে 2-1টা। কারণ যদি অর্ডার 9 রুল 13-এর মোকদ্দমা, মিসকেস অ্যালাউ হয়, তাহলে কি আপিল হবে? অ্যালাউ হলে রিভিশন, আর যদি ডিসমিস হয় কি রিজেক্ট হয়, তাহলে করতে হবে আপিল। ডিসমিস হলে আপিল, অ্যালাউ হলে এটা ব্যতিক্রম। ওই আগেই বলছি, নাথিং ইজ অ্যাবসলিউট ইন ল। সবসময় দেখতে হবে ব্যতিক্রম আছে কিনা। আমি যেটা করতেছি, যে কাজটা এই আইনের ব্যতিক্রম আছে কিনা, এটাকে খুঁজে নেওয়াই কিন্তু আমাদের লয়ারিং অনেক কঠিন কাজ, তবে করতে হবে এটা আমাদের। তারপরে আসেন, বুঝলেন তো, এগুলো আমি বলছি, এগুলো আপনারা ভালো করে জানেন। একটু নিচে যান, একটু রেস্ট নিতে। না, রেস্ট কি আমাদের নামাজ কটা? না, রেস্ট আমাদের রেস্ট কোনো দরকার নেই। আচ্ছা,
হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমার অসুবিধা নেই। আচ্ছা, তাহলে একটা এমন হতে পারে, ধরেন আপনারা এটা বলবেন যে যদি একটা আরজি অ্যামেন্ডমেন্ট করলো, সে দেখছে হার অ্যালাউড এরকম লেখে না, বাই এ স্লিপ শর্ট অর্ডার, স্লিপ দায়সাক হচ্ছে আদেশ, স্লিপ শর্ট বা পারপান্টরি অর্ডার, একটা পারপান্টরি অর্ডার সে অর্ডার দিয়ে দিল, কি ইট ইজ নো স্পিকিং অর্ডার। আপনি রিভিশন করে গেলেন ডিসিজ জাজের কাছে, ডিসিজ জাজ সাহেব ওইটাকে বহাল করলো, হাইকোর্টে আপনি এক পয়েন্টে বললেন, প্রথম আপনি যদি বলেন যে ইট ইজ এ অন পেরিজল অফ দি ইম্পিউন অর্ডার, ইট অ্যাপিয়ার্স ইট ইজ এ কি নন স্পিকিং অর্ডার, ইট ইজ এ স্লিপ শর্ট অর্ডার। তাই এই কথা বলার পরে তো রুল ইস্যু হয়ে যাবে, হবে না? হবে। কিন্তু যদি অপোজিট পার্টি, আপনি আর্গুমেন্ট করেন আপনি অপোজিট পার্টি, আপনি যদি দেখাতে পারেন যে না অর্ডারটা অ্যাপারেন্টলি এটা ঠিক আছে উইদাউট এনি রিজনস, বাট এই অ্যালাউড কারণে এটা ন্যায় বিচার ব্যাহত হয় নাই, কারণ ফর ডিসপেনসেশন অফ জাস্টিস এটা এসেন্সিয়াল ছিল যে প্রপোজ অ্যামেন্ডমেন্ট শ্যাল নট চেঞ্জ দ্য নেচার অ্যান্ড ক্যারেক্টার অ্যান্ড ইট ইজ এসেন্সিয়াল ফর ফাইনাল এডুকেশন। তাহলে কোর্ট যদি দেখে যে হ্যাঁ নন স্পিকিং অর্ডার দিয়েছে কিন্তু বাট পেনাল্টি এন্ড ডিসিশন অফ দি জাজ ইজ কারেক্ট, তাহলে কোর্ট শুড নট ইন্টারফেয়ার। তাহলে অপরপক্ষের লয়ার বলবে হ্যাঁ ঠিক আছে আই এগ্রি, আগে বলবে আমি এগ্রি করি, বাট যদি রিজন দেওয়া হতো তাহলে রেজাল্ট এটা হতো কি, আমি যদি কোর্ট রিজন দিত তাহলে এলাও হতো, আর রিজন না দিয়েও এলাও হয়েছে, এরকম হতে পারে। এগুলো কিন্তু অপরপক্ষের লয়ার বলতে হবে যে না এটা যদি বলে আবার রিমান্ডে পাঠান, আবার নির্মাতাকে দেন, এটা দরকার নাই, কারণ এটা উইল টেল অ্যানাদার টাইম, মানে আরও অনেক সময় লেগে যাবে, আমাদের দরকার এইগুলো দরকার নেই। আরেকটা কথা আপনাদের বলতেছি যে আপনারা অনেক সময় এই আপনাদের ক্লায়েন্ট আপনাদের কাছ থেকে তো হাইকোর্টে তো আপনাদের কাছে আসবে অনেকেই, হয়তো মামলাটা ডিসমিস হয়ে গেছে, 5টা ইস্যুর মধ্যে 3টা ইস্যু বাদীর পক্ষে গেল, 2টা ইস্যু বিবাদীর বিপক্ষে গেল, এখন দেখা গেল কি বিবাদী কি দায়িত্ব বলেন তো, ক্রস আপিল করতে হবে তাকে, ক্রস অবজেকশন, তার ক্রস অবজেকশন করা উচিত না? তাহলে তাই অনেকে তো ক্রস অবজেকশন করে না, কারণ অর্ডার 41 রুল 22